প্রিয় এসএলএসটি পরীক্ষার্থী এবং ভবিষ্যতের সহকর্মীগণ, তোমরা সকলেই এখন নিশ্চিত পড়াশোনার কাজে খুব ব্যস্ত আছো। আমি এই গোল ফিজিক্স ইউটিউব চ্যানেলে পদার্থবিজ্ঞানের বিভিন্ন বিষয় নিয়ে অনেক দিন ধরে আলোচনা করছি। আজ এই পরীক্ষার প্রস্তুতি নিয়ে বেশ কিছু কথাবার্তা বলবো, যা তোমাদের পরীক্ষার কাজে খুব সাহায্য করবে আশা করছি। ইতিমধ্যে সকলের ফর্ম ফিল আপের কাজ সম্পন্ন হয়েছে এবং প্রায় 1.5 মাস সময় ধরে তোমরা এই বিষয়গুলো চর্চা চালিয়ে যাচ্ছ। কম বেশি সকলেরই একটা মহড়া প্রস্তুতি হয়েছে। এরপরে বাকি 1.5 মাস সময়ে এবারে ফাইনাল প্রস্তুতির জন্য এগিয়ে যেতে হবে। একবারে খুঁটিনাটি বিষয়গুলো মাথায় নিয়ে এগোতে হবে। আজ মূলত দেখব ফিজিক্সের যে সিলেবাসটি আছে তার কোন জায়গা থেকে কোশ্চেন আসতে পারে এবং কয়টি কোশ্চেন আসতে পারে, পার্টিকুলার সেই জায়গাগুলো উল্লেখ করে এক এক করে আমি বলে যাচ্ছি। তারপরে আমি বলবো যে ওই জায়গাগুলোর জন্য প্রস্তুতি নিতে গেলে কোন কোন বই বা কী ধরনের প্র্যাকটিস করা প্রয়োজন আছে। প্রথমেই দেখো, এখানে আছে জেনারেল প্রপার্টিজ অফ ম্যাটার, জেনারেল প্রপার্টিজ অফ ম্যাটার এবং মেকানিক্স। এই যে পোর্শনটি আছে, এই পোর্শনটার মধ্যে যে চ্যাপ্টারগুলো আছে ইতিমধ্যেই আমি সেগুলো এক এক করে ভিডিও দিয়েছি। তার মধ্যে কোশ্চেন যেখান থেকে থাকতে পারে এই রেফারেন্স ফ্রেম, ডিসপ্লেসমেন্ট, ভেলোসিটি অ্যান্ড অ্যাসিলারেশন, মোমেন্টাম, কাইনেমেটিক্যাল ইকুয়েশনস ইন 1, 2 অ্যান্ড 3 ডাইমেনশনস, এইগুলো থেকে ইকুয়েশন অফ মোশন যেগুলো আছে এগুলো থেকে একটি কোশ্চেন থাকবে। এর মধ্যেই আমি বলেছি এর আগে যখন ওগুলো থিওরি আলোচনা করেছি। এই যে এলিমেন্টারি প্রবলেম, কিছু প্রবলেম, এই জায়গা থেকে একটি কোশ্চেন থাকার সম্ভাবনা আছে। এইটা 2 নম্বর আছে ভেক্টর অ্যালজেব্রা। এইটা ভেক্টর অ্যালজেব্রা থেকে এখান থেকে একটি কোশ্চেন থাকবে, এই জায়গাটা থেকে ভেক্টর অ্যালজেব্রা, এবং সেখানের কোশ্চেন মোস্ট প্রবাবলি ওই প্রোডাক্ট সংক্রান্ত কোনো বিষয়ে থাকার সম্ভাবনাটাই এবারে বেশি আছে। তারপরে আছে নিউটনস লজ অফ মোশন, ইনার্সিয়া, ইউনিটস ফোর্স, ইম্পালস অ্যান্ড ইম্পালসিভ ফোর্স, কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম, এই যে কলিশন, পার্টিকেলস, এইগুলো থেকে এই যে ফ্রিকশন, কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন, নিউটনস লজ অ্যান্ড ফ্রিকশন, এখান থেকে একটি কোশ্চেন থাকার সম্ভাবনা, একটি কোশ্চেন অবশ্যই থাকবে, সম্ভাবনা নয়, একটি কোশ্চেন থাকবেই। এরপরে আছে ডেফিনেশন অফ ওয়ার্ক, রিলিভেন্ট ইউনিট, মেকানিক্যাল এনার্জি, কাইনেটিক এনার্জি, পোটেনশিয়াল এনার্জি এবং পাওয়ার লাস্টে আছে। এই জায়গা থেকে অর্থাৎ কার্যক্ষমতা শক্তি, যেটাকে আমরা বাংলাতে বলি কার্যক্ষমতা শক্তি, এই যে অধ্যায়টা আছে এখান থেকে একটি কোশ্চেন অবশ্যই থাকবে, একটি। তাহলে আমি যদি মার্কিংটা করি, তাহলে এখান থেকে 1 নম্বর কোশ্চেন, এই জায়গা থেকে ভেক্টর থেকে এখান থেকে 2 নম্বর কোশ্চেন, তাহলে এইখান থেকে নিউটনস ল এবং ফ্রিকশন থেকে 3 নম্বর কোশ্চেন, মেকানিক্স থেকে বলতে এখানে এই যে মেকানিক্যাল এনার্জি, এখান থেকে 4 নম্বর কোশ্চেন। এবারে গ্র্যাভিটেশন, গ্র্যাভিটেশন থেকে প্রিভিয়াস ইয়ারে কোনো কোশ্চেন ছিল না, তো এখান থেকে কোশ্চেন অবশ্যই থাকবে, এখান থেকে 5 নম্বর কোশ্চেন। তারপরে কি আছে হুকস ল, মানে ইলাস্টিসিটি বা স্থিতিস্থাপকতা, এখান থেকে কোশ্চেন থাকলেও থাকতে পারে। তো এই চ্যাপ্টারটা ছোট, আমি ওটা এবং যে পাস্কালস ল, এইগুলো, এটা এটা তারপরে আছে এই ভিসকোসিটি এবং সারফেস টেনশন, এই যে 4টা চ্যাপ্টার থেকে হয় 4টি নয় অ্যাটলিস্ট 3টি কোশ্চেন, মানে 5 নম্বর এখানে যদি দেওয়া থাকে 5, 6, 7 এবং 8, এই 3টে কোশ্চেন অবশ্যই থাকবে। বেশি থাকলে 4টি কোশ্চেন থাকতে পারে। 4টা চ্যাপ্টার, ইলাস্টিসিটি, তারপরে আছে এই যে আর্কিমিডিস প্রিন্সিপল, ওই পাস্কালস ল এখান থেকে, তারপরে আছে ভিসকোসিটি, তারপরে সারফেস টেনশন, এই যে 4টা চ্যাপ্টার আছে, 4টা চ্যাপ্টার থেকে 3টি কোশ্চেন অবশ্যই থাকবে, তো না হলে 4টা কোশ্চেন থাকতে পারে। তাহলে এখানে 8 থেকে 9টি কোশ্চেন, এই যে প্রথম যে গ্রুপ মেকানিক্স অ্যান্ড জেনারেল প্রপার্টিজ অফ ম্যাটার, এটা থেকে 8 থেকে 9টি কোশ্চেন এখান থেকে অবশ্যই থাকবে। তাহলে আমরা আলোচনা করে নিয়েছি ইতিমধ্যে
অনেকগুলো চ্যাপ্টার, এটা ভেক্টর, নিউটনস ল, ফ্রিকশন, ওয়ার্ক পাওয়ার এনার্জি, এগুলো সব আলোচনা করেছি। তবে এই ইলাস্টিসিটি, তারপরে ভিসকোসিটি, আর্কিমিডিস প্রিন্সিপল, সারফেস টেনশন, এগুলো যদিও আমি এখনও আলোচনা করিনি। তো এখান থেকে 8 থেকে 9টি কোশ্চেন অবশ্যই থাকবে, অ্যাটলিস্ট 8টা। আমি পরে আসছি এগুলো কোথা থেকে প্র্যাকটিস করতে হবে সেগুলো বলবো। এরপরে আছে হিটের যে পোর্শনটি আছে, এই হিটের পোর্শনটির মধ্যে উপরের দিকেরগুলো একটু লেস ইম্পর্ট্যান্ট, এগুলো 11-এর প্রথমের দিকেই আছে, ওগুলো একবার পড়ে দেখতে হবে সবাইকে। কিন্তু এখান থেকে যে কোশ্চেনটি অবশ্যই থাকবে সেটা হচ্ছে এই যে কার্নোট সাইকেল এফিসিয়েন্সি, থার্মোডাইনামিক্স থেকে থাকবে। এখান থেকে একটা কোশ্চেন অবশ্যই থাকবে 1 নম্বর। আর 2 নম্বর এই যে কন্ডাকশন, কনভেকশন অ্যান্ড রেডিয়েশন, এই জায়গা থেকে একটা কোশ্চেন অবশ্যই থাকবে, 2 নম্বর কোশ্চেন। আর একটা কোশ্চেন, মানে 2টো কোশ্চেন এখান থেকে মাস্ট, তার থেকে একটা বেশি থাকলেও থাকতে পারে। 2 থেকে 3টি কোশ্চেন, হিট থেকে খুব বেশি কোশ্চেন থাকে না, এখানে সিলেবাসও অনেক ছোট এবং এগুলো খুব ইজি জিনিস আছে। এই জন্য এখান থেকে কোশ্চেন ওই 2টি নয়, ম্যাক্সিমাম হলে 3টি কোশ্চেন থাকতে পারে। এখানে তাহলে কোশ্চেন 2 অথবা 3, এই ম্যাক্সিমাম কোশ্চেন। এরপরে আছে লাইটের প্রথমে ওই কার্ভ সারফেসে রিফ্লেকশনের যে প্রপার্টিগুলো আছে এবং সেখান থেকে এই ডেফিনেশনগুলো আছে, এগুলো থেকে একটি কোশ্চেন থাকলে থাকতে পারে। তারপরে এই যে রিফ্রাকশন সংক্রান্ত যে বিষয়গুলো আছে এবং তার জন্য যে ইমেজ ফরমেশন হয়, সেখানে কিছু ঘটনাও তৈরি হয়, এগুলো আমরা জানি। তো সেগুলো থেকে একটি কোশ্চেন থাকবে, মানে 2 নম্বর কোশ্চেন। আর এই লেন্স যে ফর্মুলা আছে এবং তার ইমেজ ফরমেশনগুলো কীরকম কী হয়, এগুলো থেকে একটি কোশ্চেন, মানে 3 নম্বর কোশ্চেন। আর যেটা আছে এই যে ডিসপারশন, লাইট, পিওর অ্যান্ড ইমপিওর স্পেকট্রা, মানে স্পেকট্রাম অ্যানালিসিস, যেগুলো একটুখানি আছে। আর লাস্টে 2টো ফিজিক্যাল অপটিক্সের চ্যাপ্টার আছে, ইন্টারফারেন্স অ্যান্ড ডিফ্র্যাকশন, এখান থেকে একটি কোশ্চেন অবশ্যই থাকবে। তাহলে এখানে অপটিক্সের কোশ্চেন হবে বা লাইটের কোশ্চেন হবে 4 থেকে 5টি কোশ্চেন। তাহলে একটা কোশ্চেন কার্ভ সারফেসের রিফ্লেকশন থেকে, একটা রিফ্রাকশন থেকে, একটা থাকবে এই যে লেন্স এবং তার যে ইমেজ ফরমেশন, এখান থেকে একটা কোশ্চেন মাস্ট। আর থাকতে পারে এই যে ইন্টারফারেন্স এবং ডিফ্রাকশন থেকে একটা কোশ্চেন অবশ্যই থাকবে, 4 নম্বর কোশ্চেন অবশ্যই থাকবে। এছাড়া একটা কোশ্চেন এক্সট্রা অন্য কোনো এই যে এইরকম জায়গা থেকে ডিসপারশন টান থেকে দিয়ে দিতে পারে, সহজ সরল কোশ্চেনও হয় ওখান থেকে থাকতে পারে। 4 থেকে 5টি কোশ্চেন এখান থেকে। এরপরে সাউন্ড আছে, সাউন্ডের সামান্য কিছু জিনিস আছে তোমাদের এখানে সিলেবাসে দেওয়া আছে। তো তার মধ্যে থেকে যে কোশ্চেনগুলো থাকতে পারে, ওই যে প্রোগ্রেসিভ ওয়েভ সংক্রান্ত কিছু কোশ্চেন থাকতে পারে, এখান থেকে একটা কোশ্চেন অবশ্যই থাকবে, এখান থেকে একটা কোশ্চেন। আর এই যে ভাইব্রেশন অফ এয়ার কলম ইন এ টিউব ক্লোজড অ্যাট ওয়ান এন্ড অ্যান্ড ওপেন বোথ এন্ডস অ্যান্ড বিটস ফিনোমেনন, যেগুলো এইখান থেকে বা এই যে স্ট্যান্ডিং ওয়েভ এবং তার যে প্রপার্টিগুলো থাকে এইখান থেকে 2 নম্বর কোশ্চেনটি থাকবে। আর এখান থেকে 2টো কোশ্চেনই থাকার সম্ভাবনা খুব বেশি। খুব যদি সহজ সরল কোশ্চেন করবে বলে 2 থেকে 3টি কোশ্চেন, নাহলে 2টি কোশ্চেনই থাকবে মোস্ট প্রবাবলি। এরপরে আসছি যে গ্রুপটা, সেটা হচ্ছে ম্যাগনেটিজম, ইলেকট্রোস্ট্যাটিক্স অ্যান্ড কারেন্ট ইলেকট্রিসিটি। এইটা সবথেকে গুরুত্বপূর্ণ একটা গ্রুপ, যেখান থেকে কোশ্চেনের সংখ্যা 8-9টি হতে পারে। প্রথমে এখানে যে ম্যাগনেটের কথা বলা আছে, ডেফিনেশন অফ ম্যাগনেটিক মেরিডিয়ান, এই যে ডেফিনেশনগুলো আছে, লাইনস অফ ফোর্স, এগুলো। আর ওটা খুব লাইট বিষয়, এটা খুব হালকাভাবে পড়লেই হবে। এখানে এই যে ডেফিনেশনগুলো, ডায়াপ্যারা অ্যান্ড ফেরোম্যাগনেটিক সাবস্টেন্স, এদের মধ্যে কম্প্যারিজন থেকে একটা কোশ্চেন থাকার সম্ভাবনা প্রবল আছে। এছাড়া এই যে পৃথিবীর যে চৌম্বক ধর্ম নিয়ে যে কোশ্চেনগুলো থাকে, অ্যাঙ্গেল অফ ডিপ, হরাইজন্টাল কম্পোনেন্ট অফ দ্য আর্থ ম্যাগনেটিক ফিল্ড, এগুলো থেকে কোশ্চেন থাকতে পারে।
তো এখান থেকে মোট আমি ধরে নিচ্ছি একটা কোশ্চেন থাকতে পারে, না হলে বেশি হলে দুটি কোশ্চেন থাকবে, মানে ওখান থেকে একটা, এখান থেকে একটা, দুটো কোশ্চেন থাকতে পারে। তারপরে আছে কুলম্বস ল, মানে ইলেকট্রোস্ট্যাটিক্সের অংশ, ফোর্স বিটুইন টু পয়েন্ট চার্জেস, পারমিটিভিটি, ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট, এগুলো থেকে একটা কোশ্চেন থাকবে। এই স্থির তড়িৎ বিজ্ঞান যেটা আছে, স্থির তড়িৎ বিজ্ঞানের যেটুকু অংশ আছে সেখান থেকে একটি কোশ্চেন থাকবে, মানে 3 নম্বর কোশ্চেন। এটা যদি একটা গ্রুপ ধরি এখান থেকে, তাহলে 1, 2, এটা 3 নম্বর প্রশ্ন। আর এখানে ওই যে এরপরে যেটা আছে ওহমস ল এবং তার রিলেটেড কোশ্চেন, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, তারপরে কম্বিনেশন যেগুলো আমরা বলি ইকুইভ্যালেন্ট, প্যারালাল আর সিরিজ কম্বিনেশন, এইগুলো থেকে এবং এখানে জড়িত আছে কিরচফস ল। তাই এখান থেকে দুটি কোশ্চেন আসার সম্ভাবনা প্রবল আছে, মানে এখানে 4 + 5, এখানে 4 নম্বর কোশ্চেন এবং 5 নম্বর কোশ্চেন এই চ্যাপ্টারে থাকতে পারে। তারপরে কি আছে, জুলস ল আর মেকানিক্যাল ইকুইভ্যালেন্ট অফ হিট, আর ইলেকট্রিক্যাল পাওয়ার এনার্জি, বোর্ড অফ ট্রেড ইউনিট অ্যান্ড ইলেকট্রিক্যাল এনার্জি, এইগুলো মিলে একটা কোশ্চেন, এটা 6। ওর সঙ্গে আমরা থার্মো ইলেকট্রিসিটিও ধরে নিতে পারি, এইগুলো মিলে একটা কোশ্চেন থাকতে পারে, তাহলে 6 নম্বর কোশ্চেন। তারপরে আছে ফ্যারাডেজ ল, ইলেকট্রোলিসিস, কেমিক্যাল অ্যান্ড ইলেকট্রোকেমিক্যাল ইকুইভ্যালেন্ট, এটা আছে। তারপরে কিছু রুল আছে, এখানে কিছু রুল বিভিন্ন ক্ষেত্রে আমরা লাগিয়ে থাকি। কোনো পরিবাহী তারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহের দরুন তার চারদিকে যে চৌম্বক ক্ষেত্র তৈরি হয় তার অভিমুখ নির্ণয়ের জন্য। তারপরে যখন কোনো কুণ্ডলী চৌম্বক ক্ষেত্রের মধ্যে থাকে, তড়িৎবাহী কুণ্ডলী হলে সেটা একটা টর্ক অনুভব করে, তার বল এবং টর্কের অভিমুখ সংক্রান্ত কিছু নিয়মকানুন আছে এখানে, সব সেগুলো রুল আকারে দেওয়া আছে, এখানে ডিটেলস নেই, তোমাদের কেবল মাধ্যমিকের মতো একটু একটু করে রুলগুলো জানলেই হয়ে যাবে, তাহলে সেগুলো করবে। এগুলো থেকে একটা কোশ্চেন থাকবে, অর্থাৎ 7 নম্বর কোশ্চেনটা এখান থেকে থাকতে পারে। আর লাস্ট আছে কি, ওই যে গ্যালভানোমিটার, অ্যামিটার, ভোল্টমিটার, ওটা আমি যদিও আগে আলোচনা করেছি, ওগুলো সেখানে ধরে নিয়েছি, ওহমের সূত্রের কাছে ওগুলো ধরে নিয়েছি, ওখান থেকে দুটো কোশ্চেন বলে রেখেছি। আচ্ছা, আর ম্যাগনেটিক ইন্ডাকশন, ম্যাগনেটিক ফ্লাক্স, ফ্লাক্স ডেন্সিটি, ফ্যারাডেজ ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, লেঞ্জেস ল, আর ডেফিনেশন অফ আরএমএস অ্যান্ড মিন ভ্যালুজ অফ এসি ভোল্টেজ অ্যান্ড কারেন্ট, এইগুলো থেকে অ্যাটলিস্ট একটা কোশ্চেন। তাহলে এখানে থেকে অ্যাটলিস্ট 8টি কোশ্চেন এই গ্রুপ থেকে, অ্যাটলিস্ট 8টি এই গ্রুপ থেকে, তাহলে 8টি অথবা 9টি কোশ্চেন থাকতে পারে, 8 থেকে 9টি কোশ্চেন। এবং বললাম সেগুলো কীরকম হতে পারে, এবং এই চ্যাপ্টারটা আমি বিস্তারিত আলোচনা দিয়েছি ভিডিও আকারে, সেখানেও দেখলে বুঝতে পারবে কোন জায়গা থেকে কোশ্চেন আসতে পারে, সেখানে অনেক এমসিকিউ সলিউশনও করা আছে। নেক্সট মডার্ন ফিজিক্স থেকে, তাহলে মডার্ন ফিজিক্স থেকে এখানে কি আছে, প্রথমেই আছে ওই ডিসচার্জ, কিছু বিষয় নিয়ে আলোচনা আছে। তারপরে আছে এক্স রে প্রপার্টিজ, নেচার অফ এক্স রে, এগুলো আছে। তো এইগুলো এখন সিলেবাসে খুব একটা বেশি আলোচিত হয় না, তাহলে এগুলো থেকে প্রশ্ন থাকার সম্ভাবনা খুবই কম, তবে এইটা থেকে কোশ্চেন থাকতে পারে, এক্স রেজ থেকে কোশ্চেন থাকার সম্ভাবনা বেশি, তাহলে এখান থেকে একটি কোশ্চেন থাকবে। তারপরে কি আছে, ফটো ইলেকট্রিক ফিনোমেনন অ্যান্ড কম্পটন ইফেক্ট, আর বোরস থিওরি, পস্তুলেট, এগুলো এই 3টা মিলিয়ে 1 থেকে 2টি কোশ্চেন মাস্ট, একটা না হলে একটা কোশ্চেন বেশি থাকতে পারে এখান থেকে। তারপরে আছে কনস্টিটিউয়েন্ট অফ অ্যাটম, ওটা আর এই যে নিচে রেডিও অ্যাক্টিভিটি, এইগুলো মিলে একটি কোশ্চেন থাকবে, আমি ওই কোশ্চেনটা নিচে লিখব। আর এখানে সেমিকন্ডাক্টর যেটা আছে, ডায়োড, রেকটিফায়ার, জেনার ডায়োড, এগুলো থেকে একটি কোশ্চেন অবশ্যই থাকবে, 3। তারপরে এই যে কমিউনিকেশন ট্রানজিস্টার, এখান থেকে একটি, আর এখান থেকে একটি, মোট 5টি কোশ্চেন।
এখান থেকে অ্যাটলিস্ট 5 না হলে 6, 5 অথবা 6। তাহলে দেখো এগুলো যোগ করলে সংখ্যাটা প্রায় 30-এর কাছেই দাঁড়াচ্ছে। তাহলে আমি যদি মিনিমামটা ধরি তাহলে কি হচ্ছে, মিনিমাম প্রথমে হচ্ছে 8টা, তারপরের গ্রুপে আছে 2টো, 8 × 10, এটা 4 14, এটাই 2 16, এটাই হচ্ছে 8 24, 24 আর এটাই তাহলে মিনিমাম ধরলে 5 29টা হচ্ছে। তাহলে কোনো গ্রুপে একটা আধটা করে কোশ্চেন আমি ওই জন্য অথবা দিয়ে লিখে রেখেছি, একটা আধটা কোশ্চেন এদিক ওদিক হবে, একটি দুটি কোশ্চেন এটাই বেশি ওটাই কম এরকম হতে পারে, কারণ এটা প্রশ্নকর্তার উপর অনেকটা নির্ভর করে, তিনি কোন চ্যাপ্টারটাকে বেশি গুরুত্ব দিয়ে দেখেন তার উপর অনেকটা নির্ভর করবে। তবে সিলেবাসের ব্যাপারে আরেকটু বলে রাখি, দু একটা জিনিস আছে যেগুলো আমাদের এখানে সিলেবাসে উল্লেখ নেই কিন্তু প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন এসছে। যেমন এখানে হিটের ক্ষেত্রে এখানে কার্নোট এফিসিয়েন্সি, পাওয়ার জেনারেশন এগুলো আছে, কিন্তু এনট্রপি কথাটা উল্লেখ নেই। এনট্রপি এটা থেকে প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন দিয়েছে, অতএব এনট্রপিটা পারলে ডেফিনেশন এবং ওর জাস্ট ম্যাথমেটিক্যাল ফর্মটা দেখে রাখবে। আর কি আছে, এই যে এখানে রিফ্রাকশনের ক্ষেত্রে এখানে প্রিজমের কথা উল্লেখ নেই, কিন্তু প্রিজম থেকে প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন দিয়েছে। অতএব প্রিজমের যে প্রপার্টিগুলো আছে, মিনিমাম ডেভিয়েশনের ব্যাপারগুলো, সেগুলো ওই সূত্র আকারে যেগুলো আছে সিম্পল একবার কমন সূত্রগুলো অবশ্যই দেখে রাখতে হবে, না হলে ওগুলো থেকে কোশ্চেন দিতে পারে। যদিও এখানে উল্লেখ নেই তবুও কোশ্চেন থাকতে পারে, তাহলে সচেতন থাকতে হবে এই বিষয়ে। আর এখানে যেটা, এগুলো সবই প্রায় এইচএস রিলেটেড বিষয়, দু একটা হয়তো একটু আলাদা আছে, যেমন ধরো এখানে নিউটনস রিং, এটা এইচএসের সিলেবাসে নেই, এগুলো আমাদের গ্র্যাজুয়েশনের সিলেবাস থেকে দেখতে হবে। তো এখন প্রশ্ন যে কোন বই থেকে পড়বো এবং কীভাবে, এখন দেখে নিই কোন কোন বই পড়া উচিত। সকলেই উচ্চ মাধ্যমিক পাস করার সময় উচ্চ মাধ্যমিকে কিছু না কিছু পদার্থবিজ্ঞানের বই পড়াশোনা করেছে, তো এখানে যেহেতু সিলেবাসে কোনো নতুন বিষয় ঢোকেনি, তাই ওই সময়ের বই যে সময় পাস করেছে, সে যদি 2005-এও পাস করে তার বইও এখনও কাজে লাগবে, কোনো অসুবিধা নেই। সেই যে উচ্চ মাধ্যমিক পদার্থবিদ্যা ছিল, তো সেগুলোর 11 এবং 12-এর যে বই ছিল সেইগুলো হাতের কাছে রাখতে হবে। ওখান থেকে মূলত যে জায়গাগুলো পড়ার সময় আন্ডারলাইন করা হয়েছিল সেই জায়গাগুলো একবার দেখে নেবে। আবার অনেক বইয়ের পেছনে ওগুলোকে সংক্ষিপ্ত আকার করা আছে, যে কোন তত্ত্বগুলো এখানে বেশি গুরুত্বপূর্ণ, কোন সূত্রগুলো দিয়ে বেশি গাণিতিক সমস্যার সমাধান হয়, সেগুলো দেখতে পারো। মানে কম সময়ে আর 1.5 মাস সময়ে এগুলোকে দ্রুত রিভিশনের কিছু ওই কৌশল আমি বলে দিচ্ছি, তাহলে ওই জায়গাগুলো দেখতে হবে। আর যেগুলো পড়ার সময় আন্ডারলাইন করা ছিল বইতে, সেগুলো একবার চোখ চালিয়ে নিতে হবে। তাহলে উচ্চ মাধ্যমিক পদার্থবিদ্যা যেটা 11 এবং 12 পার্ট ছিল, এই দুটো বই অবশ্যই হাতের কাছে রাখতে হবে, গীতার আকারে মাঝে মাঝেই দেখে নিতে হবে। এগুলো কি কাজে লাগবে, কনসেপ্ট, নিজের কনসেপ্ট যেখানে যা আটকাচ্ছে ওগুলো দেখে নেওয়ার জন্য কাজে লাগবে। আর থিওরি যেগুলো ম্যাথমেটিক্যাল প্রবলেম সলিউশনের জন্য দরকার হবে সেগুলো ওখান থেকে পেয়ে যাবে। আর কি রাখবে হাতের কাছে, এখন বাজারে বেশ কিছু এমসিকিউর বই পাওয়া যায় উচ্চ মাধ্যমিক লেভেলে, কারণ এখন ফার্স্ট এবং থার্ড সেমিস্টার ওদের পুরো এমসিকিউ হয়ে আছে। আর সেকেন্ড আর ফোর্থ সেগুলো যদিও ছোট ছোট প্রশ্ন থাকে, উত্তর লিখতে হয়। যেহেতু ফার্স্ট এবং থার্ড সেমিস্টার এমসিকিউ, তাহলে বাজারে যে বইগুলো বেরিয়েছে টেক্সট বই বাদে এই এমসিকিউর জন্যই পার্টিকুলার ছোট ছোট কিছু বই বেরিয়েছে। তোমরা চাইলে ওগুলো যদি সংগ্রহে থাকে তাহলে দেখতে পারো, না হলে বাজার থেকেও সংগ্রহ করতে পারো। বইগুলোর দাম এমন কিছু বেশি নয় এবং বইগুলোর ভলিউমও খুব ছোট, ওই রায় মার্টিন ফার্টিন ওরা করেছে অনেকে। যেমন এখানে আমি লিখে রেখেছি 60 বলে একটা বই করেছে 11-12-এর জন্য। এগুলো প্র্যাকটিসের সময় তোমাদের সাহায্য করতে পারে, অর্থাৎ ওগুলো থেকে ওই এমসিকিউ কিছু প্র্যাকটিস করতে পারো, ওটা পুরো এমসিকিউরই বই। তো তবে একটা কথা এই প্রসঙ্গে বলে রাখি, খেয়াল রাখবে ওখানে কিছু উত্তরে একটু ডাউট আছে, মানে ভুল ভ্রান্তি আছে, সেগুলো
নিজেরা সচেতনভাবে দেখবে পড়ার সময়, মানে ওটাই অ্যাবসলিউট বলে কিছু ধরে নেবে না, ক্যালকুলেশন করে দেখবে যে কোথাও কিছু গন্ডগোল আছে কি না। তো আমার নজরে এসছে এক আধটা জায়গায় গন্ডগোল আছে। আর যারা এতটা নিতে পারবে না, ওখানে এমসিকিউ সংখ্যা 200-250 বা তারও বেশি কোনো কোনো চ্যাপ্টারে আছে বিভিন্ন টাইপের এমসিকিউ। তাহলে প্রত্যেক চ্যাপ্টারে এত এমসিকিউ সলিউশন হয়তো সকলের ক্ষেত্রে সম্ভব হবে না, যাদের ফ্যামিলি ট্যামিলি আছে, চাপ আছে, তাদের ক্ষেত্রে হয়তো প্রবলেম হতে পারে। তো তারা তাহলে কি করবে, প্রত্যেকের টেক্সট বই যেটা পড়তে বলছি, উচ্চ মাধ্যমিক পদার্থবিদ্যার যে টেক্সট বইগুলো, ওই বইয়ের প্রত্যেক চ্যাপ্টারের শেষে বেশ কিছু এমসিকিউ দেওয়া আছে। সে সংখ্যাটা কিন্তু খুব কম, 40, 50, 60 এরকম রেঞ্জেরই এমসিকিউ দেওয়া আছে, যেগুলো মোটামুটি রিসেন্ট বই, খুব পুরনো বই হলে নেই। তো রিসেন্ট বইগুলোতে দেওয়া আছে, অ্যাটলিস্ট সেগুলো প্র্যাকটিস করতে পারো, তাহলে এমসিকিউ ওই জায়গাগুলো থেকে হয়ে যাবে। এখানে বাজারের যে নতুন যে এসএসসির জন্য বইগুলো বেরিয়েছে, সেগুলো থেকে করলে যে বিশেষ কিছু উপকৃত হবে সেরকমটা নয়। ওরাও এইসব জায়গা থেকে সব কিছু সংগ্রহ করে নিজেদের মতো করে লিখে দিয়ে দিয়েছে। তো এগুলো থেকে করলে করতে পারা, নতুন বই কিনে এখন কিছু প্র্যাকটিস করলে বিশেষ কিছু হবে না, ওই পুরনোগুলো থেকেই করলে ভালো। এখন বইয়ের ব্যাপারটা গেল, এখানে বিশেষ কিছু হাইফাই বইও পড়তে হবে না, এইচএস ওরিয়েন্টেড কোশ্চেনই থাকে এখানে, এবং এইচএসেও যতটা জটিল থাকে বা অন্যান্য কম্পিটিটিভ পরীক্ষায় যতটা জটিল পড়ে, এখানে অত জটিল কোশ্চেনও থাকবে না। ধারণাভিত্তিক কোশ্চেন, প্রিভিয়াস ইয়ারগুলোর কোশ্চেন দেখলেও বুঝতে পারবে, তো অত জটিল কিছু থাকে না। তাই অ্যাটলিস্ট এইচএস লেভেলের যে এমসিকিউগুলো আছে সেগুলো বড়জোর প্র্যাকটিস করতে পারো। আমি এই জন্য এই বইগুলোর কথা বলছি। এরকম শুধু 60 বই হয় তা নয়, আরও সাঁতরা পাবলিকেশনও বের করে, বিভিন্ন সংস্থা এই বইগুলো বের করেছে এরকম এমসিকিউ এইচএসের জন্য। ওটা এসএসসির জন্য বলেনি, কিন্তু এইচএসের জন্য হলেও তোমাদের ওখানে কাজে লাগবে। নেক্সট, এখন যে কত সময় অন্তত এগুলো প্র্যাকটিস করা উচিত, অনেকের মধ্যে এটা কনফিউশন থাকে যে ফিজিক্স কঠিন লাগবে না কেমিস্ট্রি কঠিন লাগবে, যেহেতু দুটো বিষয় পরীক্ষা দিতে হবে, তো একটা বিষয় নয়, যেহেতু পাশের বিষয় 9-10 গ্রুপের কথা বলছি, তাহলে এখানে দুটো বিষয় দিতে হবে। তাহলে মোটামুটি আমার যা মত, তাতে টাইম টেবিলটা এরকম একটু ভাগ করে নেবে। হয়তো সকালের দিকে 7টা থেকে পড়াশোনা করলে প্রথমের দিকটা একটু কেমিস্ট্রি পড়বে, কারণ কেমিস্ট্রিতে বেশি মনে রাখার ব্যাপার থাকে, ওখানে জটিলতাটা কম, মনে রাখতে হয় বেশি। আর তারপরে একটু ফিজিক্সটা পড়ার চেষ্টা করবে। ফিজিক্সে এখানে ম্যাথমেটিক্যাল বিষয়গুলো একটু বেশি থাকে, আর এখানে মনে রাখতেও যেমন হবে তেমনি ম্যাথমেটিক্যাল সলিউশনের দিকেও আসতে হবে। তাই একটু বেলার দিকে ফিজিক্সটা পড়বে। তাহলে এটা প্রথমে ধরো 7টা থেকে 10টা পড়লে, এটা 10টা থেকে 12টা পড়লে, প্রথমে 3 ঘন্টা কেমিস্ট্রি, 2 ঘন্টা ফিজিক্স। তারপরে দুপুরে রেস্ট নেওয়ার পর বিকেলের দিকে হয়তো 3টা থেকে 5টা এখানে কেমিস্ট্রি 2 ঘন্টা পড়ে নিলে। তারপরে আবার এই সন্ধ্যা থেকে 6টা থেকে 9টা এখানে ফিজিক্স 3 ঘন্টা পড়লে। তাহলে এইভাবে মোটামুটি 5 ঘন্টা করে ফিজিক্স কেমিস্ট্রি সারাদিনে আমার প্র্যাকটিস হলো। বাকি সময় এই মক টেস্টের একটা ব্যাপার, লাস্টের দিকে 2 ঘন্টা। এটা কোথা থেকে করবে? এটা করার জন্য তুমি যে বইগুলো যে সংগ্রহ করতে বলছি, তো সেই বইগুলো সংগ্রহ করলে যে কোনো একটা পেজ খুলে ওই বইতে দেখবে চ্যাপ্টার ওয়াইজ এরকম সব কোশ্চেন দেওয়া আছে এমসিকিউ। তোমার পছন্দ মতো যে কোনো একটা পেজ খুলে তুমি নিয়ে নিলে 20টা কোশ্চেন কি 30টা কোশ্চেন ফিজিক্সের, কি ফিজিক্স কেমিস্ট্রি মিলে 30-60টা কোশ্চেন নিয়ে দেখবে সেখানে কতগুলো সলিউশন করতে পারছো। ওখানে উত্তর দেখবে না বা করবে না, নিজে থেকেই এই টেস্টগুলো দেওয়ার চেষ্টা করবে আমি কতটা ইমপ্রুভ করতে পেরেছি। তাহলে আশা করি অনেকটা চর্চা কিন্তু আমি এখানে হয়তো শুধু ফিজিক্সের বইগুলোর কথা বললাম, কিন্তু কেমিস্ট্রিতেও একই রকম সব বই পাওয়া যায় বাজারে। এই যে বইগুলো উচ্চ মাধ্যমিকের কেমিস্ট্রিও আছে, এই 60 কেমিস্ট্রিতেও হয়, আর এই এমসিকিউ ওখান থেকেও প্র্যাকটিস করা যায়। তবে আমি কেমিস্ট্রির ব্যাপারে বেশি বলছি না, তো তোমাদের মনে হতে পারে যে স্যার ফিজিক্সে যেহেতু কেমিস্ট্রির ব্যাপার নিয়ে এত জানলেন কী করে। জানা নয়, এটা কমন আইডিয়া থেকেই বলা যায়। ফিজিক্স কেমিস্ট্রি একই রকম সব বইগুলো হয়, বিভিন্ন কোম্পানিগুলো করেছে, সেগুলো বাজারেও আছে আমি জানি। তাহলে এইভাবে চর্চা করবে। তাহলে আপনি কিভাবে সাহায্য করবেন, না আমি কিভাবে সাহায্য করবো, এটা কারণ মনে হতে পারে। তা আমি প্রত্যেক চ্যাপ্টার ধরে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করে যাচ্ছি, এবং সেখানেও বেশ কিছু এমসিকিউ কীভাবে সলিউশন করা যায় সেগুলো দেখাচ্ছি। আরও এরপরে এরকম বেশ কিছু এমসিকিউ আনবো, এবং
এরকম কিছু মক টেস্ট মানে টেস্ট সিরিজ কিছু ধরে ধরে হয়তো আলোচনা করে দেব। যতটা আমার স্কুলের ফাঁকে আমি যতটা সময় করতে পারি ততটাই আমি চেষ্টা করি দেওয়ার জন্য। তো পরীক্ষার আগে পর্যন্ত যতটা দেওয়া সম্ভব হয় আমার পক্ষে আমি চেষ্টা করব ততটা দিয়ে যাওয়ার। তো তোমরা দেখলে আশা করি অনেকখানি উপকৃত হবে এবং পরীক্ষায় সাফল্য লাভ করবে, আমি এই আশা রাখি। অতএব ক্লাসগুলো রেগুলার আমি যেগুলো দিয়ে যাই সেগুলো অবশ্যই ফলো করবে, এর ফাঁকে ফাঁকে ফলো করলে নিশ্চয়ই উপকৃত হবে এই আশা রাখি। আর ইতিমধ্যে চ্যানেলে যারা নতুন আছে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে যাতে পরবর্তী ক্লাসগুলো সহজেই পাও। আর যারা পুরনো আছে তারা অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবে না।